আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছি সেটা হলো সরকার কর্তৃক প্রতি বছর একটা আর্থিক অনুদান অর্থাৎ সরকারি থেকে শিক্ষার্থীদের একটি আর্থিক অনুদান প্রদান করা হয়। সেই আর্থিক অনুদানটি ক্লাস 6 থেকে একেবারে স্নাতকের শেষ পর্যন্ত যারা পড়াশোনা করে তাদেরকে সবাইকে দেওয়া হয়ে থাকে। তারা সবাই আবেদন করতে পারে। সেখান থেকে বেছে বেছে কিছু মানুষকে বা কিছু স্টুডেন্টকে আর্থিক সহায়তা করা হয়। তো এখান থেকে আমরা দেখেন এখানে যে উপরে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র অনুদানের প্রধানের জন্য অনেক নীতিমালা, অর্থাৎ এখানে কি কি কাদের কাদের দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, সেগুলো এখানে লেখা আছে। এগুলো ভালো করে পড়ে নেবেন এখান থেকে। তারপর এখান থেকে যদি নিচে যান, এখান থেকে এই যে লেখা আছে দেখতে পাবেন। এখান থেকে এই যে এখানে আছে একজন একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 1,00,000 টাকা, তারপর একজন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে 30,000, ওগুলো হচ্ছে বড়দের জন্য। বাট এই যে ক নম্বর লেখা আছে মাধ্যমিকের জন্য, অর্থাৎ এখানে লেখা আছে দেখবেন যে এই যে মাধ্যমিকের জন্য 8,000, উচ্চ মাধ্যমিকের জন্য 9,000 এবং স্নাতক অনুষ্ঠির জন্য 10,000 টাকা এককালীন মঞ্জুর করা যাবে, অর্থাৎ এদেরকে এই টাকাটা দেওয়া হয়। এটা প্রায় অনেক বছর ধরেই চালু হয়ে আছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আবেদন করে এখান থেকে এটা 5 মাস অর্থাৎ 150 দিন কার্যদিবস থাকে। এই 150 দিন পর 150 দিনের মধ্যে সরকার যাদের উপযুক্ত মনে করবে তাদের এখান থেকে এই যে অ্যামাউন্ট দেওয়া আছে এই অ্যামাউন্টে টাকা দেওয়া হতে হবে। তো গতবার আমার বোনের জন্য করা হয়েছে, তো উনি পেয়েছে। তো এবার আরও অনেকেই করবে, আপনারা চাইলেও করতে পারেন। তো এটি কীভাবে করবেন সেটা দেখানোর জন্য সর্বপ্রথম আপনার ফোনের যে গুগল ক্রোম অ্যাপসটি আছে, গুগল ক্রোম অ্যাপসে চলে যাবেন। তারপর এখান থেকে সার্চ যে অপশন আছে, যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন মাই গভ। এটা লেখার পর যে উপরে দেখবেন মাই গভ নামে একটি অপশন আসছে। তারপরে এই মাই গভে এখানে ক্লিক করবেন। মাই গভে ক্লিক করার পর মাই গভের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর উপরে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে, এই যে মাই গভ, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আছে বা লগ ইন লেখা আছে, এই লগ ইনের উপর ক্লিক করবেন। অর্থাৎ এই যেখানে দেখবেন লগ ইন লেখা আছে, এই লগ ইনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আবার লেখা আসছে, 4টা অপশন আসছে নাগরিক লগ ইন। তো নিচে যেগুলো আছে ওগুলো অন্যদের জন্য, আপনি আমাদের জন্য নাগরিক লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেসে শো করবে আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে নম্বর এবং পাসওয়ার্ড চাইতেছে। আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখান থেকে নম্বর পাসওয়ার্ড দেবেন, আর যদি এর আগে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নিচে লেখা আছে রেজিস্ট্রেশন করুন, এই রেজিস্ট্রেশন করুন লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন ইংরেজিতে এবং আপনার নাম দিবেন এখানে, তারপর মোবাইল নম্বর দিবেন, তারপর রেজিস্ট্রেশন করুন দেবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন করুনে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিবেন। দিলে আপনার সেখান থেকে একটা 2টা পাসওয়ার্ড দেওয়ার অপশন দেবে, ওই পাসওয়ার্ড দুটো দিবেন। দেওয়ার পর তারপর আপনার এই যে আবার পাসওয়ার্ড এখানে দেওয়ার সাথে সাথে আপনার আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি মোবাইল নম্বর এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন। পাসওয়ার্ড দিতে যদি ভুলে যান তাহলে এই যে নিচে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে থেকে আপনি রিকভারি পাসওয়ার্ড করে আবার নতুন পাসওয়ার্ড পাবেন। তো যাই হোক, তারপর এখান থেকে দেওয়ার পর আপনি এখান থেকে যে লগ ইন করুন লেখা আছে, লগ ইন করুনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে লগ ইন করছেন লগ ইনের ভেতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে যদি আপনি নিচের দিকে চান তাহলে এখানে দেখবেন অনুদান, ভাতা এবং ঋণ লেখা নামে একটা অপশন আছে। এই অনুদান, ভাতা, ঋণের উপর এই যে এটার উপরে ক্লিক করবেন। এটার উপর যদি ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে 3টি অপশন আছে, দপ্তর অনুসারে সেবা, সেবাগাত সমূহ এবং সেবা গ্রহীত সমূহ। অর্থাৎ এই যে সেবা গ্রহীত সমূহ আছে, এই সেবা গ্রহীত সমূহের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরও 4টা অপশন আসছে। এই 4টা অপশনের ভিতরে সর্বপ্রথম যে অপশনটা আছে নাগরিক ও প্রতিষ্ঠান, এই নাগরিক প্রতিষ্ঠানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে যাবেন, নিচে দেখবেন এখানে 3 নম্বরে একটি অপশন আছে, বা 3 নম্বরে থাকুক বা যে কোনো নম্বর থাকতে পারে, যেখানে অপশন আছে শিক্ষার্থীর আর্থিক অনুদান এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। এই অপশনের উপর ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণীর
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান যে জেলায় বিদ্যমান আছে সে জেলা সিলেক্ট করতে হবে। স্নাতকের অনূর্ধ্ব শিক্ষার্থীর ঠিকানা থাকবে যেখানে সেখানে সিলেক্ট করতে হবে। মোবাইল ব্যাংকিং নগদ নাম্বার দিতে হবে। এখানে যেহেতু আপনি অ্যাপ্লাই করতেছেন তাহলে আপনার একটি অবশ্যই নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এনআইডি কার্ড দিয়ে করা, অবশ্যই একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর আপনার এখানে প্রয়োজনীয় কাগজপত্রের যে লেখা আছে প্রয়োজনীয় কাগজপত্রটি একটু দেখে নেবেন। প্রথমটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্রটা লাগবে। আপনি যে স্কুল বা কলেজে পড়াশোনা করেন ওখানে প্রত্যয়নপত্রটা লাগবে। তারপর আপনার যদি শারীরিক মানসিক অক্ষমতা থাকে সেটার সার্টিফিকেট কপি লাগবে এবং অন্যান্য বৃত্তি যদি পেয়ে থাকেন সেই বৃত্তির কপি লাগবে। আর ওগুলো যদি না থাকে তাহলে ওখানে না দিয়ে দেবেন। তারপরে নিজের সেবার ফি লেখা আছে দেখেন এখানে বিনামূল্য, অর্থাৎ এতে কোনো খরচ নয় এবং সেবা প্রদানের সময়সীমা আপনি অ্যাপ্লাই করার 150 দিনের মধ্যে এখানে আপনার এগুলো দিয়ে থাকবে। তো প্রথম যে আমি একটা ফর্ম দেখাইছিলাম ওই ফর্মটা যদি পেতে চান তাহলে দেখেন এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে লেখা ক্লিকের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ওই যে পেজটায় নিয়ে যাবে, যে পেজটা ডাউনলোড হয়েছে ওই পেজের ভিতরে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি যে প্রথম যে পেজটা দেখাইছিল সেটি আবার আসছে। তো এখান থেকে প্রথমে কিছু লেখা এখানে যদি আমি দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে বিজ্ঞপ্তি প্রচারের 28 দিন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এখন আপনার চলতেছে আজকে হলো যে 26 তারিখ জানুয়ারি মাসের, তো আগামী মাসের 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যাপ্লাইটা করা যাবে। তারপর এখান থেকে আর একটু যদি নিচে যাই এখানে দেখেন 30 মার্চ এর মধ্যে সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বরাবর প্রেরণ করবে এবং 30 এপ্রিলের মধ্যে চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে নথি উপস্থাপন করবেন এবং টোটাল মিলিয়ে আপনার আগামী 150 দিন অর্থাৎ 5 মাস, আগামী 5 মাসের মধ্যে আপনার যে এই যে আবেদনটা করছেন এই আবেদনটার টাকা যদি আপনাকে উপযুক্ত মনে করে, অর্থাৎ এখানে সচিবের কাছে যাবে, তারপর আবার আপনার কলেজে আবেদনটা পাঠাবে যে সঠিক কিনা, এই সব কিছু যদি সব কিছু তারা চেক করে দেখে যে হ্যাঁ আপনি পাওয়ার উপযুক্ত তাহলে আপনাকে দেবে। আর যদি ভুল কিছু দেখে, ভুল তথ্য দিচ্ছেন বা ভুল নাম্বার দিচ্ছেন তাহলে এখান থেকে আপনি আর পাবেন না। যদি এখানে সঠিক নাম্বার দেন তাহলে আপনি আগামী 150 দিনের মধ্যে এখান থেকে আপনি যে ক্লাসে পড়েন ওই ক্লাস অনুযায়ী টাকা পাবেন। এই জিনিস যে আমি এর আগেও দেখাইছি যেখানে টাকার পরিমাণটা আপনার দেয়া আছে, এখানে দেয়া আছে যে কোন ক্লাসে, অর্থাৎ আপনি মাধ্যমিকে থাকলে অর্থাৎ ক্লাস 6 থেকে যদি 10 পর্যন্ত থাকেন তাহলে 8,000 টাকা, যদি উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ দ্বাদশ থাকলে 9,000 এবং স্নাতক বা চতুর্থ এর উপরে থাকলে 10,000 টাকা পর্যন্ত আপনি পেতে পারেন যদি উপযুক্ত মনে করে তারা, তাহলে পাবেনই যে এমন কোনো কথা না, আপনি নাও পেতে পারেন। তারপর এখান থেকে আমরা আবার চলে যাব থেকে গুগল ক্রোমে যাওয়ার পর এখানে যদি উপরের দিকে টানি তারপরে দেখবেন কর্নারে লেখা আছে এখানে আবেদন করুন, যে সবুজ কালারে লেখা আছে বক্সের ভিতরে আবেদন করুন লেখার পর ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার সর্বপ্রথম যে দুটি জিনিস দেওয়া আছে জেলা পর্যায়ের কার্যালয় এবং জেলা পর্যায়ের প্রশাসনের কার্যালয়, এটা দুটো দেওয়া থাকবে। তারপর 3 নম্বরে বাছাই করুন একটি অপশন আছে, এই যে বাছাই করুন অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে জেলা আছে প্রথমে চট্টগ্রাম, তারপর নরসিংদী, তারপর জামালপুর, তারপর মানিকগঞ্জ, এরকম জেলা আছে। তো আপনার যে জেলাটা আপনি সেখানে দিবেন। আমার জেলা যেহেতু বরিশাল আমি এখানে বরিশালটি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে শিক্ষার্থীর নাম, এই শিক্ষার্থীর নামটা আছে, এই শিক্ষার্থীর নাম অর্থাৎ যে কোন শিক্ষার্থী দেবেন শিক্ষার্থীটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি যেটা করবো তার নাম হলো নিথিলা ট্রেনিংটা। তো আমি এখানে দেখেন এখানে লেখা আছে ইংরেজিতে, অর্থাৎ এখানে যেরকম চাবে আপনার ওরকমই দিতে হবে। ইংরেজি যেটা বাংলা আছে বাংলা, যেটা ইংরেজি চাবে ইংরেজিতে, এগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখানে হাদিস ইসলাম হিসেবে দিব বা আপনি নিজে অন্য কোথাও করতে পারেন। তো এখানে আমি অন্য একজন তো করতেছি। আপনি এখানে যে নামটা চাইছেন নামটা দিবেন, সঠিকভাবে দিবেন। এখানে প্রথমে ইংরেজি চাইছি, এবার আমি বাংলা চাইছি সেজন্য এখানে বাংলা দিব। যেহেতু বাংলা চাইছি তো আমি এখান থেকে বাংলা দেবো, তো বাংলা দিতেছি। মিন্তা। তারপর এখান থেকে শিক্ষার্থীর রোল নম্বর, অর্থাৎ শিক্ষার্থীর যে রোল নম্বরটা আছে এখান থেকে আপনি এই রোল নম্বরটা দিয়ে দেবেন। অর্থাৎ আপনার ক্লাসে যে এখন বর্তমানে যে ক্লাস রানিং আছে এখানে যে রোল নম্বরটা আছে রোল নম্বরটা এখান থেকে দিয়ে দেবেন। তো রোল নম্বরটি হলো আপনার 669, এখানে 669 যেটা ইংরেজিতে লেখা আছে তো এখানে আমি ইংরেজিতে দিয়ে দেব। তারপর শিক্ষার্থী নির্বাচন, যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থী সেজন্য একাদশ দ্বাদশ শ্রেণী আপনারা যে ক্লাসে পড়েন এই ক্লাসের এখান থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, স্নাতক, ডিগ্রি বা স্নাতকোত্তর যেকোনো একটা দিতে পারবেন। তারপর এখান থেকে জন্ম নিবন্ধন নম্বরটা ইংরেজিতে দিতে হবে। তো এখানে আমি জন্ম নম্বরটা ইংরেজি দিতেছি 20060194210148 তারপর এখান থেকে নাম্বারটা সঠিকভাবে দিবেন, নাম্বারটা সঠিকভাবে। তারপর নিচে দেখবেন এখানে জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে জন্মসালটা ওই জন্মসালটা এখানে দিবেন। তো জন্মসাল হয়েছে আপনার আমার এখন 2006 নভেম্বরের 4 তারিখে। তো এখান থেকে জন্মসাল দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখবেন পিতার নাম লেখা আছে বাংলা, এখানে পিতার নাম বাংলা দিয়ে দেবেন। তো এখান থেকে পিতার নামটা আমি বাংলা দিয়ে দিতেছি মোহাম্মদ রবিউল শিকদার। তারপর পিতার পেশা দেবেন, এখান থেকে আপনি দিনমজুরি দিতে পারেন, বন্ধ দিতে পারেন বা যার বাবা যেটা করে ওইটা দিবেন। তারপর পিতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ পরিচয়পত্রের যে এনআইডি নাম্বারটা আছে তো এনআইডি নাম্বারটা এখানে দিবেন। তো এনআইডি নাম্বারটি হচ্ছে আপনার
06 যেহেতু আপনার এখানে বাংলা ইংরেজিতে বলছে সেখানে ইংরেজিতে হবে, তো 06 19 42 12 33 173। তারপর মাতার নাম এখান থেকে মাতার নাম বাংলায় দিবেন, যেগুলো যেরকম চাবে ওরকম দিতে হবে। নীলুফা, নীলুফা বেগম। তারপর মাতার পেশা দিবেন, তারপর মাতার যে পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র আছে মাতার এখানে পরিচয়পত্রটিও দিবেন। মাতার আছে 057। তারপর এখানে অভিভাবকের নাম আবার যে নামটা আছে মায়ের নাম অথবা বাবার নাম যে রিপিট হয়েছে ওই নামটা মানে মায়ের নাম বাবার নাম এখানে যে কোনো একজন নাম আবার দিবেন, অর্থাৎ মায়ের নাম বা বাবার নাম অর্থাৎ অভিভাবক রাখবেন এবং তাই আইডি কার্ডটা ওই আইডি কার্ডের নাম্বারটাও এখানে আবার দিবেন। তারপর এখানে মোবাইল নম্বর নিচে একটা জিনিস লেখা আছে, লেখাটা এখানে পড়বেন। দেখেন এখানে লেখা আছে যে মোবাইল নম্বর ইংরেজি রেজিস্ট্রেশন ব্যক্তিগত মোবাইল নম্বর মার্চেন্ট এজেন্ট নম্বর সহ অর্থাৎ নগদ রেজিস্ট্রেশন কৃত, অর্থাৎ এখান থেকে আপনার এই যে রেজিস্ট্রেশনটা নগদ নাম্বার থাকতে হবে। তারপর এখান থেকে আপনি নাম্বারটা দিবেন। তো এখান থেকে নাম্বারটা দিয়ে দিতেছি। ওখান থেকে নাম্বার দেওয়ার পর আপনি যদি পরেরটা ক্লিক করেন তো ওখান থেকে দেখবেন একটা টিক উঠছে, টিক উঠে বলছেন হ্যাঁ নাম্বারটা ঠিক আছে। তারপর বর্তমান যে ঠিকানা আছে বর্তমান ঠিকানা এখানে আপনি বাংলা লিখবেন। তো আমি এখান থেকে বর্তমান ঠিকানা আমি বাংলায় লিখে নিচ্ছি। তারপর ওখান থেকে ঠিকানা দেওয়ার পর নিচে দেখবেন বিভাগ লেখা আছে, তো আপনি এখান থেকে বরিশাল বিভাগ দিবেন। তারপর নিজ জেলা দিবেন, নিজ জেলা দেওয়ার পর উপজেলা দিবেন, অর্থাৎ যে উপজেলা থাকবে ওই উপজেলা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আমার যে উপজেলা এবং মাসিক পরিবারের মাসিক আয় এখান থেকে আপনি 8 থেকে 10 আপনার বাবার যে আয় যেটা ওটা দিবেন। দেওয়ার পর এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ দিবেন, তারপর ডিস্ট্রিক্ট দিবেন, তারপর উপজেলা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপনার কোথায় আছে এখান থেকে আমি চাকার ফজলুল হক কলেজ এখান থেকে দিবেন। তারপর পরিবার সদস্য সংখ্যা কয়জন, আমার পরিবার সদস্য সংখ্যা 6 জন। তারপর এখান থেকে যেগুলো চাইবে সবগুলো আপনি না দিয়ে দিবেন। আবেদনের কারণ সময় এখানে আপনি যে কারণটা দিতে চান, প্রথমে দেখবেন দুরাগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনা, শিক্ষা গ্রহণ কাজে ব্যয়, দুস্থ মেধাবী, এগুলো এখান থেকে দিবেন। তো এখান থেকে আমি শিক্ষা গ্রহণ কাজে ব্যয় দিলাম, আপনি চাইলে অসহায় বা রোগগ্রস্ত গরিব দিতে পারেন। তারপর এখান থেকে আবেদনের যদি বাংলা লিখবেন এখানে আপনি কেন অর্থাৎ শিক্ষা গ্রহণ কাজে ব্যয় করবেন, কী কাজে ব্যবহার করবেন। যদি আপনি অসহায় থাকেন তাহলে লিখতে পারেন যে আমার পরিবার অর্থনৈতিকভাবে খুব অসহায়, সেই জন্য আমি আবেদন করতেছি। বা এখানে যদি শিক্ষা গ্রহণ কাজে ব্যয় দিচ্ছেন লিখবেন যে আমার পড়াশোনার জন্য আমার বাবা তেমন খরচ চালাতে পারে না, সেই জন্য আমি এখান থেকে আবেদন করতেছি, এরকম কিছু লিখবেন। তারপর এখান থেকে আপনার আবেদনের যৌক্তিকতা দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন যেহেতু উপরে সব না লিখে দিচ্ছেন, তো এখান থেকে আপনার প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় আপনার এখান থেকে প্রধানের প্রত্যয়নপত্র লেখা আসছে, যে প্রত্যয়নপত্র এখানে ক্লিক করবেন। যেখানে দেখেন আপনার যে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্রের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে নিচে ফোন আসছে, অর্থাৎ আপনার যে ফোনের যে মেন গ্যালারি আছে মেন গ্যালারি এখান থেকে নিয়ে যাবে। এই যে পাশে টিপ চিহ্ন আছে, টিপ চিহ্ন এখানে এই যে টিপ চিহ্নের উপর এখান থেকে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করলে দেখবেন এখানে আপনার ক্যামেরা আসছে এবং আপনার ফাইলের অপশন আছে, ফাইলের অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার স্কুল কর্তৃক আপনি একটা প্রত্যয়নপত্র আনবেন। ওই যে প্রত্যয়নপত্র আপনার নামে অর্থাৎ যার নামে আবেদন করবেন তার নামে প্রত্যয়নপত্র আনবেন, ওই প্রত্যয়নপত্রটা এখান থেকে এখানে দিবেন। এখান থেকে আপনার যে প্রত্যয়নপত্রের পিকটা এখান থেকে দিবেন। তারপর দেখবেন এখানে নিচে লেখা আছে যে আবেদনপত্রটি দপ্তরে দাখিল করবে, যে লেখা আছে আবেদনপত্রটি দপ্তরে দাখিল উপরে নিবুড়ি যেটা আবেদন দপ্তরে দাখিল করুন, দাখিলের উপর ক্লিক করুন। তারপর এখানে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে এখানে অবশ্যই দেখাবে যে আমার অবশ্যই কিছু ভুল আছে। যদি ভুল না থাকে তাহলে এখানে নিচে যে আবেদন দাখিল করুন, যে আবেদন দাখিল করুন, যে দাখিল করুন লেখার উপর এখান থেকে ক্লিক করুন। নিচে দেখবেন কর্নারে লেখা আছে যেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার আবেদনটি দপ্তরে সাবমিট করা হবে। অর্থাৎ তারপর আপনার ফোনে কিছুক্ষণের ভিতরে একটা এসএমএস চলে আসবে। এসএমএসটা দেখবেন আপনার ট্র্যাকিং নম্বর লেখা আছে, ট্র্যাকিং নম্বরটি দেখেন আমার এখানে ট্র্যাকিং নম্বর 105। তো এখান থেকে আপনি যে ব্যাগে চলে যাবেন বা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর ড্যাশবোর্ড না সরি আপনার যে মেনু আছে মেনুতে চলে যাবেন। মেনুতে চলে যাওয়ার পর আপনার এখানে দাখিল সমূহ দেখেন ফোনের এসএমএস চলে আসছে। দেখবেন যে আবেদনের অবস্থা লেখা আছে, যে আবেদনের অবস্থা লেখা আছে, এই আবেদনের অবস্থানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ট্র্যাকিং নম্বরটা আছে 105, ওই 105 এখানে দিবেন, বাংলা বা ইংলিশে দিলেই হবে। তারপর অনুসন্ধানের উপর ক্লিক করলে এখানে আপনার আবেদনের অবস্থা কীরকম, কত দূর গেছে বা এখান থেকে পাবেন কি না এটা বুঝতে পারবেন। অথবা আপনার যে নগদ নাম্বারটি আপনি দিয়েছেন ওই নাম্বারটিতে আগামী 5 মাসের ভিতরে যদি টাকা যায় তাহলে বুঝবেন এখান থেকে যে আপনি এখান থেকে অনুদানটা পেয়েছেন। আর যদি না যায় বা আপনার তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আর পাবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আবেদনটি করতে হবে। তো সবাই যদি বুঝে থাকেন তাহলে আবেদনটি করার চেষ্টা করবেন। যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে ইনশাল্লাহ টাকা পাবেন। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।